একটি দৃষ্টিনন্দন ব্র্যান্ডিং তখনই তৈরি হয় যখন একটি প্রোডাক্টের সাথে তার আনুষঙ্গিক ডিজাইন এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সট অথবা আইকন যাই বলেন না কেন, যত ডিজাইন এলিমেন্ট থাকে সেগুলোর মধ্যে একটি কালারের কেমিস্ট্রি তৈরি হয়। তখনই একটা আই ক্যাচিং ব্র্যান্ডিং বা প্রোডাক্ট ডিজাইন হয়। আর এই ডিজাইনটি করার জন্যে আমাদের যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন ডে 5-এ আমরা যেটা জানতে চলেছি, সেটা হলো যে কখনো যদি কোনো বায়ার বা আমাদের কোম্পানি যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট দেয়, সেই প্রোডাক্টকে হাইলাইট করার জন্যে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, যেখানে আমার হাইলাইট তো হবেই প্রোডাক্ট, সাথে সাথে আমার ব্র্যান্ডিং কালারটাও প্রোডাক্ট থেকে আমরা পেয়ে যাব। এটা একটা সুন্দর একটি ট্রিক্স, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনি সবসময় আপনার প্রোডাক্টকে হাইলাইট করতে পারবেন এবং সেখান থেকে ব্র্যান্ডিং কালারটাও নিয়ে নিতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনার চোখকে শান্তি দেয় এমন একটি ব্র্যান্ডিং কালার বা সিস্টেম। আজ আমরা গ্রাফিক্স ডিজাইন ডে 5-এ এই একটি মাত্র ট্রিক্স শিখব, এবং সেটি 2টি সফটওয়্যারে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শিখে নিই যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। প্রথমেই আমরা যে কোনো একটি প্রোডাক্ট ধরে নিচ্ছি ঠিক এইভাবে। তো এই কালারফুল একটি প্রোডাক্টের জন্য আমি যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই, তাহলে আমি এর ব্র্যান্ডিংয়ের জন্য আগে আমার প্রয়োজন হবে যে একটি ব্র্যান্ডিং কালার প্লেট তৈরি করা। আর তার জন্য আমি যে কাজটি করব, আমি প্রথমে আমার প্রোডাক্টটিকে একটি প্লেস করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার আমি একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই প্রোডাক্টের সব থেকে লাইট যে কালারটি রয়েছে, আমি সেই কালারটি আইড্রপার টুলের মাধ্যমে এখানে দিয়ে নিব, এবং আরেকটি রেক্ট্যাঙ্গেল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এইবার আমি আইড্রপার টুলের মাধ্যমে পুনরায় এর সব থেকে ডার্ক কালারটি দিয়ে নিব। এবার দুইটি রেক্ট্যাঙ্গেলকে আমি সিলেক্ট করব এবং টুলবারে চলে যাব ব্লেন্ড টুলে। ব্লেন্ড টুল থেকে আমি শেপের যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং ডান পাশের শেপের অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। আমার ব্লেন্ডিংয়ের মাধ্যমে কতগুলি কালার এসেছে, যেটা আলাদা করার মতো উপায় একদমই নেই, তাই আমি পুনরায় ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। এখানে স্মুথ কালার থেকে আমি চলে যাব স্টেপসে যেয়ে আমি এখানে 4 দিয়ে দিব, ওকে করে দিব। দেখুন এখানে চমৎকারভাবে আমার একটি কালার প্লেট তৈরি হয়ে গেছে। আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিব, ওকে করে দিব, ভেঙে গেল। এবার আমি এটাকে নিয়ে ডান পাশে রেখে দিব। ফার্স্ট স্টেপ, আমার ব্র্যান্ডিং কালার রেডি। এইবার আজকে মূলত আমরা যে জিনিসটা শিখব, যে কিভাবে একটি ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আমাদের প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং কালারের সাথে খুব চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারি। সেটার জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করব। এখানে আমার ফুল ব্যাকগ্রাউন্ডে আমি রেক্ট্যাঙ্গুলারটা দিয়ে নিব এবং এটাকে আমি অ্যারেঞ্জের মাধ্যমে একদম পিছনে দিয়ে দিব। এবার খেয়াল করে দেখুন যে আমার এখানে এই কালারটা থাকাতে কি হয়েছে, যে দুইটাই একটু অরেঞ্জ কালার হওয়াতে আমার যে বিপত্তিটা হয়েছে সেটা হচ্ছে আমার সাবজেক্টটা হাইলাইট হয়নি, কিন্তু আমাকে এই কালার টোনেই যেতে হবে, কারণ এটা আমার ব্র্যান্ডিং কালারকে আরও বেশি উজ্জ্বল করে তুলবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করলাম, যে একদম ডার্ক কালারটিকে ছেড়ে আমরা জাস্ট একটা স্টেপ এগিয়ে গেলাম। ওকে, আপনি চাইলে ডার্ক কালারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা স্টেপ এগিয়ে গেলাম। ওকে, সেখান থেকে কিছুটা আমার প্রোডাক্ট উঠে এসেছে। এবার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যে কাজটি করব বা যে টুলের সহযোগিতা নেব, সেটা হলো আমরা এখান থেকে ম্যাশ টুলের সহযোগিতা নিব। ম্যাশ টুলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এই শেপের অর্থাৎ আমার অবজেক্টের পিছনে আমি একটা ক্লিক করলাম। খেয়াল করে দেখুন আমার যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ কমলা লেবুটা, এটা কিন্তু লক করা, এটার উপরে আমি ক্লিক করিনি। আমি ক্লিক করেছি
এই ব্যাকগ্রাউন্ডের উপরে, সেখানে ঠিক এর পেছনে একটা পয়েন্ট তৈরি হয়েছে যেটার মাধ্যমে ব্লেন্ড হয়ে আমি এখন যে কালারটি সিলেক্ট করব সেই কালারের ব্লেন্ড হবে। তো আমি এখানে আইড্রপার টুলটিকে সিলেক্ট করলাম। এবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা থেকে এক স্টেপ করে করে এগোবো, দেখব যে কোনটা আমার জন্য সুইটেবল। আমি প্রথমে তার উপরেরটা দিলাম। খেয়াল করে দেখুন যে আমার সাবজেক্টটা আগের থেকে উঠে এসেছে, বাট একদম ক্লিয়ার না। ওকে, তার উপরেরটা দিলাম, এখন তার থেকেও অনেকটা ক্লিয়ার। আমি তার উপরেরটা দিলাম, তার থেকেও ক্লিয়ার। এটা দিলাম, তার থেকেও ক্লিয়ার। এখন কথা হলো, আমরা যারা এতদিন পর্যন্ত বা অনেক জায়গায় দেখবেন যে সরাসরি হোয়াইট কালারটাকেই পিছনে ব্লেন্ড করে দেয়, সেটা অনেকটা চোখকে আঘাত করে, একটা সফট ব্যাপার বা একটা চোখকে আরাম দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে নষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা যে কাজটি করলাম সেটা হলো যে আমরা এই ধরনের কালারই নিলাম, একটু হোয়াইটের দিকে গেছি কিন্তু আমার ব্র্যান্ডিং কালারটা মেনে। তো আমি এটা না দিয়ে আমি এক স্টেপ নেমে যাই, এটা আমি দিতে পারি, অথবা আপনি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ চারিদিক থেকে আমাকে কাভার করবে। আচ্ছা, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখুন আমার একটা স্মুথ একটি কালার টোন চলে এসেছে, যেখানে অবশ্যই আপনি এই কমলা লেবুটাকে খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন। আবার ব্যাকগ্রাউন্ডেও আপনার এই ব্র্যান্ডিং কালারটি রয়ে গেছে। এইবার আমি যদি মনে করি যে আমার প্রোডাক্টটাকে অনেক বেশি হাইলাইট করব, তাহলে আপনি এই কালার টোনটাকে আরেকটু বাড়িয়ে নেবেন। কিভাবে? এইভাবে আপনি বাড়িয়ে নিলেন। ওকে, এইবার আপনি যদি মনে করেন যে না, আমার এতটা দূর পর্যন্ত আমার এই লাইটের যে ট্রান্সপারেন্সিটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে, এটাকে আপনি এতটা চান না, তাহলে আমাদেরকে কী করতে হবে, ম্যাশ টুলটাকে সিলেক্ট করতে হবে এবং এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে একটু এগোই দিব। খেয়াল করে দেখেন এই পাশ থেকে সরে আসছে। ওকে, ঠিক এইভাবে করে আরও যতটা আপনার কনসেপ্টে থাকে, আপনি যে ধরনের ডিজাইন এলিমেন্ট এর উপরে রাখতে চাচ্ছেন তাদের প্লেসমেন্ট বুঝে আমাকে ঠিক সেইভাবে আমার প্রোডাক্টটাকে হাইলাইট করে আনতে হবে। এটা গেল ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। এখন আমরা যাব যে ফটোশপের ক্ষেত্রে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। ফটোশপের ক্ষেত্রে আমি অবজেক্টটিকে নিয়ে নিব। ওকে, আপনার যেখানে প্লেসমেন্ট করার প্রয়োজন হয় আপনি সেখানে প্লেসমেন্ট করে নিন। ওকে, এইবার আমরা কি করব, এইবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিব। ওকে, আমি এইখানে একটি লেয়ার নিয়ে নিচ্ছি। ওকে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার। এইবার আমি এখানে কি করব, যে যেহেতু আমার এখানে ম্যাশ টুলটা নাই, এই সুযোগটা নাই আমার আপাতত এই ফটোশপে, সুতরাং আমাকে দুইটা শেপের সমন্বয় করতে হবে। প্রথমে কি করব, প্রথমে আমি এই লেয়ারের উপরে আমি একটা মার্কিউ রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিব, অর্থাৎ সিলেক্ট করলাম এই এরিয়াটা। এইবার আমি এই ফিল কালারে ক্লিক করব। এখান থেকে এই যে আই ড্রপার টুল, আমার সাবজেক্ট থেকে আমি সব থেকে ডার্ক কালারটিকে এখানে নিয়ে নিব। ওকে, এইবার আমি অল্টার প্রেস করে কিবোর্ড থেকে ডিলেট বাটনে প্রেস করব। আমি আমার অবশ্যই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে এবং অল্টার চেপে ধরে ডিলেট বাটনে ক্লিক করলাম। তাতে করে কি হলো দেখুন, আমার এই লেয়ারটা এই অরেঞ্জ কালারে একদম পরিপূর্ণ একটি শেপে পরিণত হয়ে গেছে। এইবার আমাকে দ্বিতীয় শেপটি নিতে হবে। কিভাবে? আমি এখানে আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, আমার আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এইখান থেকে আমি ইলিপস টুলটিকে সিলেক্ট করব এবং এইখানে যতটুকু এরিয়া আমার প্রয়োজন আমি এইখান থেকে ততটুকু এরিয়া একটি সার্কেল নিলাম। এবার আমি পুনরায় ফিল কালারের উপর ক্লিক করব এবং এখান থেকে সব থেকে হাইলাইটেড এরিয়াটা আমি সিলেক্ট করব। এই কালারটিকে সিলেক্ট করে নিলাম। আমি চাইলে আর একটু হোয়াইটের দিকে যেতে পারি। ওকে, ওকেতে ক্লিক করলাম। এবার সেমভাবে অল্ট্রা ডিলেট। ওকে, আমার সার্কেলটি এখানে চলে আসছে। আপনি মুভ টুল দিয়ে একটু একে আপনার প্রয়োজনীয় জায়গায় নিয়ে নিতে পারেন। ওকে, এইবার আমরা যে কাজটি করব সেটা হলো ফটোশপের ক্ষেত্রে
আমরা চলে যাব আমাদের ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্যাজওয়ান ব্লার। খেয়াল করে দেখেন একটা সফট একটা ব্লেন্ডিং তৈরি হয়েছে। এই সেম ব্লেন্ডিংটা আমরা ইলাস্ট্রেটরেও করতে পারতাম, তবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা হতো যে অনেক বেশি নয়েজি হয়ে যেত, তাই আমরা সেখানে ম্যাশ টুল ব্যবহার করেছি। আর এখানে আমরা ব্লার দিয়েই করলাম, গ্যাজওয়ান ব্লার। এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে দিয়ে নিতে পারেন। ওকে, আমি ওকে করলাম। এবার খেয়াল করে দেখুন যে আমার প্রোডাক্টটি এখন পর্যন্ত এতটা হাইলাইট হয়নি যতটা ইলাস্ট্রেটরে হয়েছিল। সেই ক্ষেত্রে আমি যে কাজটি করব, আমি এই লেয়ারটিকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। কপি করলে কি হলো যে এর ঘনত্বটা বেড়ে গেল। এইবার আমি এটাকে একটু নিচেরটাকে একটু বড় করে দিব, একটাকে বড় করব আর একটাকে ঠিক যেমন ছিল তেমনই রেখে দিব। তাতে করে হবে কি আমার ব্লেন্ডিংটা সুন্দর হবে। ওকে, আমি এটাকে দিলাম। এখন দুইটাকে আমার ঘনত্বের বৃদ্ধির কারণে এটা যে ঘটনাটা ঘটছে যে এটা বেশি হোয়াইটের দিকে চলে গেছে, অরেঞ্জের থেকে হোয়াইট বেশি দেখা যাচ্ছে। এই জন্য আমি কি করব, উপরেরটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। এই যে যে অরেঞ্জ যে টোনটা দরকার ছিল আমার, সেটা এখন চলে এসেছে এবং একই সাথে আমার অরেঞ্জটাও যথেষ্ট পরিমাণে ক্লিয়ার। ওকে, তো এখানে শুধুমাত্র একটি অরেঞ্জ বা কমলা লেবু ছিল, তাই আমি এরকম সার্কেল ওয়াইজ করলাম, বা এখানে যদি একটা কম্পোজিশন থাকতো তো আমরা আরও বেশি জায়গা নিতাম উপর দিয়ে। এটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনার বাকি ডিজাইন এলিমেন্টগুলো কতটা এবং সেগুলোকে আপনি কিভাবে কম্পোজিশন করার প্ল্যানিং করেছেন সেটার উপরে। তো একদম শুরুর দিকে আমরা যদি ব্র্যান্ডিং নিয়ে কাজ করি বা কোনো প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করি, তাহলে আমরা ঠিক এইভাবে একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, যেটা কি করবে, যেটা আমার ব্র্যান্ডিং কালারকেও রেখে দিবে সাপোর্ট হিসাবে এবং আমার প্রোডাক্টকেও অনেক অনেক বেশি হাইলাইট করবে। আমি আপনাদের প্র্যাকটিসের জন্যে জাস্ট একটি ট্রিক্স শেখালাম। এর বাইরে আরও অসংখ্য অসংখ্য ট্রিক্স আছে বা পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আরও দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, সেগুলোও আমরা আস্তে আস্তে জানব। তবে আজ যেহেতু আমরা প্রথম একটু সিম্পল দিয়ে শুরু করলাম, তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। দেখা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ডে 6-এ।